আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শারীরিক ও মানসিক অসুস্থতায় মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন 90 দিনে। সরে দাঁড়ালেও আপাতত দেশেই থাকবেন। এটিএন বাংলার সাথে টেলিফোনে মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিষয়ে অস্বীকার। দলের সিনিয়র কাউকেই পরবর্তী রাষ্ট্রপতি দেখতে চান বিএনপি নেতাকর্মীরা। অরাজনৈতিক ব্যক্তিকে দায়িত্ব দিলে ভবিষ্যৎ সংকটের আশঙ্কা। স্বৈরাচারের কালো ছায়া মুক্ত হয়েছে জাতি, মনে করেন বিরোধী দলীয় নেতা। জুলাই গণহত্যার দায়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির। এবং যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপে কোনো সমস্যা দেখছে না বাণিজ্যমন্ত্রী। বিশ্ববাজার অস্থির হলেও দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন মির্জা ফখরুল। নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয়, রোকন সম্মেলনে সতর্কবার্তা জামাতের আমিরের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। হাফিজউদ্দিন আহমদ আরও বলেন, মাফিয়া সরকারের আমলে দায়িত্ব নিলেও সরে দাঁড়ানো রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদের 2.25 বছর আগে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি দাবি করেন, সাংবিধানিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংকটকালে দায়িত্ব পালন করে আসলেও আকস্মিক পদত্যাগের কারণ তুলে ধরেন স্পিকার। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে স্পিকার আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণ করা হয়েছে সংবিধান মেনেই। তাই এই ইস্যু নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেলেও সাংবিধানিক দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে টেলিফোনে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চাপল, যেখানে তিনি জানিয়েছেন সরে দাঁড়ালেও আপাতত দেশেই থাকবেন। তাছাড়া লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। কারণটা স্যার অনেকে জানতে চাচ্ছেন, মূল দাগে যদি স্যার। কারণ কিছু না, আই এম ভেরি মাচ সিক, দ্যাট ইজ দি কজ। বুঝলে চাপল? জি স্যার। আই হ্যাভ অলরেডি রিঅ্যাক্টেড ইন এই ব্যাপারে আমি তো বলে দিছি। আমাদের দেশে মিডিয়া, আমি কি বলবো আর কি, কত কিছু যে বানায় তা আমি কল্পনাও করতে পারি না। লন্ডনে আমি চিকিৎসা নিচ্ছি, আমি বিছনায়, আমি হাসপাতালে ভর্তি, আমার স্টেন্টিং হচ্ছে, কত কিছু হচ্ছে, এর মধ্যে বলে দিল যে আমি
লন্ডন থেকে কথা বললাম। আর এখন কথা বলতে চাইলে কি সারা পৃথিবীতে হাতের মুঠায় যে কোনো জায়গা থেকে কথা বলা যায়, বাংলাদেশ থেকে 1000 বার কথা বলা যায়। আমার লন্ডন যেতে হবে কথা বলার জন্য? চপল সেটা এটা কিরকম ক্রিয়েটেড, মানে কিরকম মানে উর্বর মস্তিষ্কের এটা মানে ক্রিয়েট করা, সৃজন করা, টোটালি ফলস, বেসলেস, কনকক্টেড। সিঙ্গাপুর গিয়ে লন্ডন আবার চিকিৎসার জন্য যাবেন। এখন তো এসব কেন প্ল্যান করব আমি? আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন, তারপরে আমার তো অবস্থা ভালো না। আমি তো যত তাড়াতাড়ি যাওয়ার আর কি। অবশেষে মেয়াদ শেষ না করেই বিদায় নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছরের কিছু বেশ সময় দায়িত্ব পালন করলেও ঘটনাবহুল সময় পার করেছেন বিদায় নেওয়া এই রাষ্ট্রপতি। 2023 সালের 24শে এপ্রিল দায়িত্ব নিয়ে 3 জন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন তিনি। ক্ষমতায় থাকাকালে মোহাম্মদ শাহাবুদ্দিনের নানা চড়াই উতরাই সম্পর্কে জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন সত্যিকারের কোনো ঝড় তুলতে না পারলেও 24 জুলাই বিপ্লবের পর রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার থাকা না থাকা নিয়ে ঝড় উঠে রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে তবে সাংবিধানিক ধারাবাহিকতার ইস্যুতে সব ঝড় ছাপিয়েই টিকে যাচ্ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে বেশ ম্রিয়মাণ থাকলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রের সর্বোচ্চ পদ উপভোগ করতে থাকেন শাহাবুদ্দিন। যদিও ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির স্বাগত ভাষণকে ঘিরে তুমুল হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। সংসদে তার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ওই ভাষণে আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া বক্তব্যের পুরো বিপরীত বাক্য উচ্চারিত হয় শাহাবুদ্দিনের কণ্ঠে। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। শাহাবুদ্দিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তার বিভিন্ন সময়ে দেয়া পরস্পর বিরোধী এমন বক্তব্যের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 2024 সালের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করার কথা বললেও কয়েক মাস পর এক সাক্ষাৎকারে উল্টো কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি। একজন রাষ্ট্রপতির বক্তব্যে এই ধরনের অসামঞ্জস্যতা শুধু রাজনৈতিক বিতর্কই তৈরি করেনি, বরং রাষ্ট্রীয় নথি, সাংবিধানিক প্রক্রিয়া ও রাষ্ট্রপতির দপ্তরের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সব আলোচনা ছাপিয়ে বিএনপি সরকার গঠনের পর এক ধরনের রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ পূর্ণ করার দিকে যাচ্ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদান। কিন্তু 6 মাস না যেতেই হঠাৎ ইউটার্ন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, চিকিৎসার জন্য লন্ডন সফরে গিয়ে তিনি ফোনে যোগাযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সরকারের কাছে এমন তথ্য এলেই রাষ্ট্রপতি হিসাবে বিদায় ঘণ্টা বাজে শাহাবুদ্দিনের। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সেই হিসাবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। 3 বছর 3 মাস সময়কালে রাষ্ট্রপতি হিসাবে 3 জন সরকার প্রধানকে শপথ পড়ান শাহাবুদ্দিন। শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সরকারের আমলে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী তিনি।
2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে জটিল সময়ের মুখোমুখি হন শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসাবে তাকে এমন সব সিদ্ধান্তে অংশ নিতে হয়েছে যেগুলো নিয়ে এখনও রাজনৈতিক ও আইনগত বিতর্ক শেষ হয়নি। ইতিহাস শেষ পর্যন্ত বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কিভাবে মূল্যায়ন করবে তা নির্ভর করবে সংকটের সময় রাষ্ট্র, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তার ভূমিকাকে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বিচার করে তার উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। পরীক্ষিত নেতাদের বাইরে অরাজনৈতিক কাউকে দায়িত্ব দিলে ভবিষ্যতে যে কোনো সংকটে দলের জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় গুজবে কান না দিয়ে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কয়েকদিনের আলোচনা সমালোচনার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে চলছে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় আর নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিএনপি নেতাকর্মী আর রাজনৈতিক মহলে জোর আলোচনা কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির 3 জন নীতি নির্ধারকের নাম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সবকিছু ঠিক থাকলে এই 3 জন থেকেই যে কোনো একজন রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে এই নিয়ে সতর্ক আলোচনায় থাকা নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এটাতে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৃণমূলের ভাবনা জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের ত্যাগী সিনিয়র নেতাদের থেকেই কাউকে এ পদে দেখতে চান নেতাকর্মীরা। নিজের ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণতা, এগুলা কি পরিমাণে আছে এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে দলের প্রতি তার যে আনুগত্য, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে আনুগত্য। প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশে চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে, তাদের মধ্যে থেকে হওয়াই যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে বলে আমি মনে করি। 111 সহ নানা রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে তা দলের জন্য সুখকর নাও হতে পারে। জনাব ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, তাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তিনি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এখন ট্রেনের ইঞ্জিন যদি বগি রেখে শুধু ইঞ্জিন চলে যায়, তাহলে তো ওই যাত্রীরা বসে থাকতে হয়। তো 2007-এ আমাদের অবস্থা তাই হয়েছে। এই জিনিসগুলো বিবেচনা করেই আমার মনে হয় দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। বিএনপির সিনিয়র নেতারা আভাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে কয়েক মাস সময় হাতে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দল কিছুটা সময় নিতে পারে। আর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মাসুদ পারভেজ, মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রংপুর 4। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের কালো ছায়া মুক্ত হয়েছে জাতি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি পদত্যাগের কারণ হিসেবে যা উল্লেখ করেছেন তা নিয়ে জাতির কোনো আগ্রহ নেই। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন
এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। জুলাই গণহত্যার দায়ে পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সুযোগ পেলে ফ্যাসিবাদকে ফেরাতে সব ধরনের সহযোগিতা করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, তিনি ছাড় পেলে সরকার ও বিচার বিভাগের ওপর জনগণের আস্থা থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। অনন্ত বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানালেন এলজিআরনি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল জানান, একটি বৈচিত্র্যময় দেশ গঠন এবং একই সাথে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে আগ্রহী সরকার। তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ চলছে। Money laundering. Our Prime Minister has already said he has committed that he will try to bring changes in the economy by inviting the other nations to participate in the economic development of the country. জামাতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয় বলে সতর্ক করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামাতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন জামাতের আমির। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই, ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। জুলাই জাদুঘর এখনো চালু না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকার অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। জনগণ চেয়েছে এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন আর একটা রায় মানেন না। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ধন্যবাদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 24 জুলাইয়ে এই দিনে দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কারফিউ শিথিল করে আংশিকভাবে আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল শুরু হয়।
5 দিন নিখোঁজ থাকার পর পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদকে। তবে আন্দোলনের সম্পৃক্ত বিরোধী দলের নেতাকর্মী এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক মামলা, গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ টানা আন্দোলনে ততদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 200-রও বেশি মানুষ। পুলিশের গুলি শরীরে নিয়ে হাসপাতালে হাজারো আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে দীর্ঘ কারফিউয়ের পর আংশিকভাবে শুরু হয় আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল। রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বকরকে। ফেসবুক পোস্টে তারা জানিয়েছিলেন, অপহরণের পর টানা 5 দিন চোখ বেঁধে রাখা হয় তাদের। সরকার এই আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছিল। তাদের এটা আগে থেকেই উদ্দেশ্য ছিল যে তারা এই আন্দোলনের লিডারশিপকে আইডেন্টিফাই করে তাদেরকে যে কোনোভাবে ডিলিজিটামাইজ করা, ডিটেইন করা। এই নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তখন দেখবেন যে সেকেন্ড লেয়ার থেকে লিডারশিপ উঠে আসলো। এ সময় আন্দোলন দমাতে বিরোধী দলের নেতাদের গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। বিটিবি ভবন ও মেট্রো স্টেশনে আগুন দেয়া সহ বিভিন্ন অরাজকতার মামলায় আন্দোলনে সম্পৃক্ত বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীদের আসামি করে পুলিশ ও ডিবি। 24 জুলাই ডিবি হারুন সে তখন প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ে সে তখন বলে যে এই যে মেট্রো রেল স্টেশনে যে হামলাটি করা হয়, সেই হামলার অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম মেনশন করে সেদিন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে। তো সাহেব, আমরা আসলে ভীত ছিলাম না, কারণ আমরা জানতাম যে পুলিশ এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা মামলার শিকার আমরা অতীতেও হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ থাকায় বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রদের মেসে অভিযান ও গ্রেফতার চালায় পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় বিরোধী রাজনৈতিক নেতাদের গতিবিধি। আন্দোলন শুরু হওয়ার পরে যেটা হয়েছে, আমার বাসার সামনে সবসময় সাদা পোশাকের পুলিশ 24 ঘন্টা গোয়েন্দা নজরদারিতে রাখে এবং কয়েক দফা আমার বাসায় তল্লাশি চালানো হয় এবং আমার পরিবারের সদস্যদের সাথেও তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন জানায় পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রচারিত হয় শিক্ষার্থীদের উপর নির্মম হামলার সংবাদ। আন্দোলনকারীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজনের হামলা অব্যাহত থাকায় ক্ষোভ জানায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেনি, বরং আগের শুল্কই আইনি বাধ্যবাধকতায় নতুন নামে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেটে চা শ্রমিকদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন 10% শুল্ক আরোপে কোনো সমস্যা হবে না। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। 2.5 লাখ টাকার ব্লাড ও প্লাটেলেট সন্তানের শরীরে দেওয়ার পর জানা গেল ব্লাড গ্রুপ নির্ণয়ই ছিল ভুল। এ পজিটিভ শিশুর শরীরে দেওয়া হয়েছে এ নেগেটিভ রক্ত। এমন কাণ্ড ঘটিয়েছে রাজধানীর মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক। ভুলের শুরুটা করে শ্যামলীর সরকারি শিশু হাসপাতাল। এ নেগেটিভ রিপোর্ট দেয় তারা। ভুল রক্ত এবং প্লাটেলেট দেওয়ার কারণে ক্যান্সার আক্রান্ত শিশুটির অবস্থার অবনতি হয়েছে। দায়ী 2 প্রতিষ্ঠানের বিচার চাইছে তার পরিবার। মাহবুব কবির চপলের অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক ও নিরঞ্জন দেব। যে সন্তানকে নিয়ে মামুন দম্পতির 2 চোখ ছিল আনন্দে টলমল, সেই সন্তানের কষ্টেই এখন তাদের 2 চোখ ভরা জল। গত 2 জুন মুন্সিগঞ্জ থেকে ঢাকার শ্যামলীর সরকারি শিশু হাসপাতালে 1 বছরের অসুস্থ আয়মানকে ভর্তি করে তার পরিবার। পরীক্ষা নিরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। রক্ত পরীক্ষা করে তাকে এ নেগেটিভ ব্লাড ও প্লাটিলেট দিতে বলেন ডাক্তাররা। রক্ত নিতে পাঠিয়ে দেওয়া হয়
মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক অ্যাফেরেসিস অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে। তারা রক্তের নমুনা পরীক্ষার পর ডোনারের সাথে ক্রস ম্যাচিং করে এ নেগেটিভ ব্লাড ও প্ল্যাটিলেট দেয়। শিশু হাসপাতালে 2 বার দেওয়ার পর আয়মানকে ঢাকা মেডিকেলে সরিয়ে নেন স্বজনরা। এখানে আরও 14 বার এ নেগেটিভ ব্লাড ও প্ল্যাটিলেট দেওয়ার পরও শিশুটির শারীরিক উন্নতি না হওয়ায় ডাক্তারদের সন্দেহ হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রক্তের ক্রস ম্যাচিং করতে গিয়ে দেখা যায় শিশুটির ব্লাড এ পজিটিভ। ঢাকা মেডিকেল ও পপুলার হাসপাতালের পরীক্ষাতেও এ পজিটিভ ফলাফল আসে। তো আমার শিশু এখন বাঁচবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। এখন এইরকম পর্যায়ে গেছে যেন ওরা ভুল ব্লাড দেওয়ার কারণে আমার শিশুরা আজকে মৃত্যুর অবস্থায়। এটার আমি ন্যায্য বিচার চাই। ঠিক আছে। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, রক্তের গ্রুপ নির্ণয়ে তাদের ভুল হতে পারে কিংবা শিশুটির ব্লাড গ্রুপ বদলে যেতে পারে। Is it possible for a 2-year-old child to change blood group A negative to A positive? দেখেন আপনি তাকান, আমার এটার দিকে তাকান। Does not normally change. Normally কিন্তু এটা চেঞ্জ হয় না। অ্যাবনর্মাল ক্ষেত্রে তার মানে নর্মালি হয় না মানে কি? অ্যাবনর্মালি চেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান বলছেন, মানুষের ব্লাড গ্রুপ কখনো পরিবর্তন হয় না। ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে সঠিক যে আমাদের গ্রুপিং টেকনিকটা আছে এটা ফলো করা উচিত প্রত্যেকটা সেন্টারে। পজিটিভকে নেগেটিভ যদি দেয় তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আমার সাবজেক্ট নেগেটিভ, যদি আমি পজিটিভ ট্রান্সফিউশন দিই সেটা কোনো ক্ষেত্রে হতে পারে। মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক থেকে 17 বার ব্লাড ও প্ল্যাটিলেট নেয়ার সময় প্রতিবারই গ্রুপ পরীক্ষা ও ক্রস ম্যাচিংয়ের ফি নেওয়া হয়েছে, কিন্তু তারা স্যাম্পল পরীক্ষা করেছে মাত্র 2 বার। ফলে শিশু হাসপাতালের ভুল আর ধরা পড়েনি। সে কারণেই শিশুটির ক্যান্সার ছড়িয়ে পড়েছে। যেহেতু পেশেন্ট আমার এ নেগেটিভ, এটা আমি গ্রুপ চেক করার পরে জানতে পারলাম। আমি পেপারসে পাচ্ছি হচ্ছে এ নেগেটিভ। তো আমাকে মানে প্রতিবার তো পুনরায় চেক করার প্রয়োজন নেই। ওরা যদি ক্রস ম্যাচ না করে, ইট ইজ দেয়ার ফল্ট। তাদের ফল্ট ইট ইজ তাহলে তাদেরটা ফল্ট যে আমরা তাদেরকে টাকা দিচ্ছি। যেহেতু আমার এখানে প্রথম দিন এ নেগেটিভ আসলো, সেকেন্ড টাইম এ নেগেটিভ আসলো, তো এখন আমি ধরে নিতে পারি হয়তো সামহাউ কোথাও একটা মিস্টেক ছিল, হয়তো টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট গিয়েছিল, অথবা সেলগুলো মানে ভাঙতে সময় নিচ্ছিল, বা আরেকটু সময় নিয়ে চেক করাটা দরকার ছিল। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলে তিনি জানান, তদন্ত করা হচ্ছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি। এই ভুলের কারণে শিশু হাসপাতালকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে উকিল নোটিশ পাঠানো হয়েছে। পৃথিবীতে কেউ কোনো কাজে বলতে পারবে না যে আমি 100% আমার রাইট হবে। আমার ভুল হতে পারে, আমি দায় নিব। আমরা তো অলরেডি কমিটি করে ইনভেস্টিগেশন করছি। এ অবস্থায় তাদের নিজস্ব তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে কিনা তা নিয়ে সন্দেহান ভুক্তভোগী শিশুটির পরিবার। আপনার ডক্টরের তদন্ত, আপনার দেন, আমাকে ডক্টর দেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আমার নিউট্রাল পাউড। জুলাই মাসেই ফ্যাসিবাদের আরেক দোসরের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে জুলাই জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। বলেন, বঙ্গভবন খালি হয়েছে, জুলাই বিপ্লব চলমান। এর আগে বাংলাদেশ চারুশিল্প পরিষদের সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজির শব্দ রঙে জাগরণ শীর্ষক একক ক্যালিগ্রাফি প্রদর্শনী উদ্বোধন করেন মাহমুদুর রহমান। আগামী 2 দিন চলবে এই ক্যালিওগ্রাফি প্রদর্শনী। এতে জুলাই আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন থিমের ফয়েজির আঁকা ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 250 টাকা, বেড়েছে পেঁয়াজ, পোলাওয়ের চাল, ডিম ও মুরগির দামও। নিত্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিস্তারিত আনান তাসিন রিয়ের রিপোর্টে।
সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, কারণ বাজারে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। বেচাকেনা কম হলেও কমেনি পণ্যের দাম, বরং সরবরাহ সংকটে উল্টো চড়া হয়েছে কাঁচা বাজার। সপ্তাহে একদিন আসে শুক্রবারে, আসে হঠাৎ করে দেখি যে 40 টাকা বেড়ে গেছে। মরিচের দাম আগের তুলনায় আজকের বাজারে অনেক বেশি। আগে নিয়েছি আমরা 150 টাকা করে, এখন 250 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এছাড়া কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে অন্যান্য সবজির দামও। বাজারে বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, ঢেঁড়স 60 টাকা, পটল 70 এবং করলা 80 টাকা কেজিতে। পেঁয়াজের দামও কেজি প্রতি বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 55 টাকায়। বৃষ্টির কারণে পেঁয়াজ দেখা গেছে আসতে পারে না, বাজারে একটু আর কিছু সংকট। কিনা বিক্রি করতে পারতেছি না, কাস্টমার নাই, বৃষ্টিতে যায় ঝামেলা অনেক। মরিচের দাম ভাই এক সপ্তাহ আগে ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে আনছি আমি 220 টাকা কেজি। পেঁপে 50-60, বরবটি আছে 120 টাকা, ভেন্ডি আছে 80 টাকা কেজি, বেগুন 120। এই সপ্তাহে ব্রয়লারটা চলতেছে 180 টাকা 90 টাকা, একটু বাড়ছে আর কি, 10-20 টাকা কেজিতে এদিক সেদিক। পাইকারি কিনে পড়ে 200 টাকার মতো। অধিকাংশ চালের দাম অপরিবর্তিত থাকলেও 150 টাকায় কেজির পোলার চালের দাম এখন বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা দরে। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। একই সঙ্গে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দামও কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নতুন করে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই প্রস্তাবটি দিয়েছে দেশটি। ইরানি ও ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির মাধ্যমে দেয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইরান সফরে আল জায়েদি এই প্রস্তাব দেন। খেলার খবর। জার্মানি ফুটবল দলের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন ইউর্গেন ক্লপ। শুক্রবার ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে জার্মান ফুটবল ফেডারেশন। সম্প্রতি বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। ওই ব্যর্থতার পরই কোচ ইউলিয়ান নাগেলসমানকে বরখাস্ত করে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এদিকে দিদিয়ের দেশমের পর ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হচ্ছেন জিনেদিন জিদান। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। রিয়াল মাদ্রিদের হয়ে সফল হওয়া এই ফরাসি তারকা লম্বা বিরতি কাটিয়ে আবার কোচিংয়ে ফিরছেন। দেশ সেরা বডি বিল্ডারদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শুরু হলো মাল্টি জিম প্রিমিয়াম পাওয়ার ফিটের কার্যক্রম। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে এই জিমনেশিয়ামের উদ্বোধন করেন বাংলাদেশ জিম মালিক সমিতির কর্মকর্তারা। এ সময় তারা বলেন, শরীর চর্চার মাধ্যমে শরীর মন সুস্থ থাকে, এর মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি তৈরি হয়। মাল্টি জিম প্রিমিয়ামের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিম মালিক সমিতির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান নাইম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, ফিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শারীরিক ও মানসিক অসুস্থতায় মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন 90 দিনে। সরে দাঁড়ালেও আপাতত দেশেই থাকবেন এটিএন বাংলার সাথে। টেলিফোনে মোহাম্মদ শাহাবুদ্দিন, লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিষয়ে অস্বীকার। দলের সিনিয়র কাউকে পরবর্তী রাষ্ট্রপতি দেখতে চান বিএনপি নেতাকর্মীরা। অরাজনৈতিক ব্যক্তিকে দায়িত্ব দিলে ভবিষ্যৎ সংকটের আশঙ্কা। স্বৈরাচারের কালো ছায়া মুক্ত হয়েছে জাতি, মনে করেন বিরোধী দলীয় নেতা। জুলাই গণহত্যার দায়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির।
এবং যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপে কোনো সমস্যা দেখছে না বাণিজ্যমন্ত্রী। বিশ্ববাজার অস্থির হলেও দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন মির্জা ফখরুল। নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয়, রোকন সম্মেলনে সতর্কবার্তা জামাতের আমিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।